প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আপনাদের সাথে আছি সাদাত হোসাইন। সবার আগে শুভ নববর্ষ বলে নেই। আজ ইংরেজি নববর্ষ 2017-তে আমরা চলে এসেছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রায় দেখা যায় এই তারিখের একটা গোলমেলে ব্যাপারের মধ্যে ইয়াং নাইট পড়ে যায়, কারণ আমরা যেহেতু রাত 12টার পরে শুরু করি, দেখা গেল যে তারিখটা আমাদের জন্য একটু কমপ্লিকেটেড হয়ে যায় অনুষ্ঠান শুরু করার ক্ষেত্রে, বিভিন্ন সেলিব্রেশনের ক্ষেত্রে। কিন্তু এই নিউ ইয়ার মনে হয় একমাত্র তারিখ যে সময়টা আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। একদমই রাতটা শেষ হওয়ার সাথে সাথেই আরেকটা দিনের মধ্যে আমরা সবাইকে শুভেচ্ছা জানাতে পারি। আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইয়াং নাইট। আজকের ইয়াং নাইটে আমাদের সাথে দুজন অতিথি আছেন, যার মধ্যে একজন হচ্ছেন কবি আখতারুজ্জামান আজাদ। আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ আপনাকে। এছাড়া আমাদের সাথে স্কাইপেতে সরাসরি যোগ দিচ্ছেন আরিফ রহমান। আরিফ, আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ। আচ্ছা, যেটি বলছিলাম সেটি হচ্ছে, যেহেতু একটি বছর চলে গেল আমাদের ক্যালেন্ডারের পাতা থেকে, একইভাবে জীবনের পাতা থেকেও, সো আমরা এই বছরের ঘটে যাওয়া ঘটনা নিয়ে আজকের এই বিশেষ ইয়াং নাইটটি আয়োজন করেছি। আমরা এই বিষয়ে কথা বলার আগে একটু দেখে নিচ্ছি আজকের সংবাদপত্রগুলোতে কি রয়েছে। আচ্ছা, যেটি হচ্ছে আমরা বলছিলাম যে আমরা আসলে একটা বছরে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা বলবো। সেখানে নানান ধরনের ঘটনা রয়েছে, ইতিবাচক নেতিবাচক দুটোই। কিন্তু আজকে বছরের শেষ দিনটির ঠিক শেষ ক্ষণে একটা ভয়াবহ সংবাদ আমরা পেয়েছি। সেটি হচ্ছে গাইবান্ধায় একজন সাংসদকে গুলি করে হত্যা করা হয়েছে, যেটি আজকে সবগুলো সংবাদপত্রের প্রথম পাতায় আছে। প্রধানমন্ত্রী বলেছেন খুনিদের খুঁজে বের করা হবে যত তাড়াতাড়ি সম্ভব, এবং তিনি নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ নেতারা হতবাক হয়ে গেছেন, এই নিউজটি এসেছে। এছাড়া আমরা দেখছি পুলিশের আইজিপি তিনিও সেম কথাটা বলেছেন যে অপরাধীদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে। আচ্ছা, আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে বাংলা ট্রিবিউন তারা হচ্ছে বছরের সালতামামি করেছে যে নতুন বছর, পুরনো বছরটা ছিল আসলে জঙ্গিবাদের আলোচনায় এবং উত্থান ও পতনের বছর। এছাড়া তারা বলেছে যে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদ নির্মূলের বছর হোক 2017। আমরা আলোচনায় ঢুকে যাচ্ছি। প্রথমে একটু জিনিস নিয়ে এসে আমরা নিশ্চয়ই আলোচনাটায় আসবো যে সাংসদ লিটন যে তাকে যে হত্যা করা হয়েছে। আমরা জানি যে নতুন বছর উপলক্ষে নিশ্ছিদ্র একটি নিরাপত্তা ব্যবস্থার চাদরে ঢেকে ফেলা হয়েছে, বিশেষ করে ঢাকা। তো সেই জায়গাটায় মানে ঢাকার প্রতি অতিরিক্ত কনসেন্ট্রেশন দিতে গিয়ে কি অন্য জায়গার নিরাপত্তা ব্যবস্থা শিথিল হয়ে যাচ্ছে নাকি ঘটনা? আমার কাছে অনেকটা কিন্তু তাই মনে হচ্ছে। সাধারণত 31শে ডিসেম্বর দিবাগত রাতে কিন্তু আমরা সহজে বের হই না, বা আমি ব্যক্তিগতভাবে বের হই না। কিন্তু আজ যেহেতু এখানে একটা টেলিভিশন চ্যানেলে আমি আলোচনা করতে এসেছি, আমাকে কিন্তু বের হতে হয়েছে। এবং আমি বাইরে দেখেছি একটা গা ছমছমে অবস্থা। বলা যায় যে এক ধরনের অঘোষিত কারফিউ বা এক ধরনের অঘোষিত সান্ধ্য আইন রয়েছে। আমি যখন রিক্সায় করে যখন আসছি, তখন আমি দেখছি যে চতুর্দিকে পুলিশ পাহারা দিচ্ছে। এমনকি আমি যখন নাস্তা করার জন্য রেস্টুরেন্টে ঢুকলাম, আমি রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না। এবং যখন একটা রেস্টুরেন্টে আমি যখন খেতে ঢুকলাম, তখন দেখা যাচ্ছে যে আমার খাওয়া প্রায় শেষ যখন হবে তখন পুলিশ এসে দোকানটা বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ সাধারণ মানুষদের জীবনটাকে ব্যাহত করে কিছু অসাধারণ দুর্বৃত্তদেরকে তাদের কবল থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে যে একটা নিরাপত্তার যে একটা চাদরে ঢেকে দেওয়া হচ্ছে, যে বেশি অসহ্য রকমের একটা চাদর, সেই চাদরের পাল্লায় পড়ে কিন্তু আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এবং আমাদের ঢাকাকে বেশি নিরাপদ রাখতে গিয়ে যে আমাদের আমাদের আমার রাষ্ট্রের অন্যান্য জেলাগুলো যে অনিরাপদ হয়ে যাচ্ছে, আপনি যে কথাটা বলেছেন সেটার সাথে কিন্তু আমি একমত পোষণ করছি। ধন্যবাদ আজাদ। আমরা একটু আরিফের কাছে যাচ্ছি। আরিফ, যেটি বলছিলাম যে নববর্ষ একটা সেলিব্রেশনের ব্যাপার, হ্যাঁ, তো যেটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে ঘটা কিছু ঘটনার কারণে হয়তো সরকার অনেক বেশি সতর্ক হয়ে গিয়েছেন, যে কারণে যাতে করে আবার যেন কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে। তো সেই জায়গা থেকে কি মনে হয়েছে যে এই যে সেলিব্রেশনের জায়গাটা অনেক বেশি আঁটোসাঁটো করা হয়েছে? আজাদ বললেন যে উনি নিজেও ফিল করেছেন যে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের। এই জায়গায় সরকার আসলে করণীয়টা কি হতে পারে? কারণ আমরা জানি যে পরিস্থিতিটাই একটু অন্যরকম। হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে কি, এখনকার পরিস্থিতি আসলে একটা ছমছমে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই পরিস্থিতিটা কখন থেকে শুরু হলো এবং সেটাকে যে আমরা দিন দিন অস্বীকার করে আসছিলাম, যখন একে একে ব্লগারদেরকে হত্যা করা হচ্ছিল, তখন আমরা এই জিনিসটাকে আমলে নেই নাই। কিন্তু হলি আর্টিজানের খুব এই বছরের একটা বড়সড় ঘটনা, এই ঘটনা ঘটার পরে মোটামুটি সরকারের একটু টনক নড়ে এবং এই জিনিসটা নিয়ে একটু আমরা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী একটু এইখানে একটা অভিযান হচ্ছে, এখানে বেশ কয়েকটা বড় বড় অভিযান আমরা দেখলাম। কিন্তু আমরা কি আসলে সেই মূলটাতে যেতে পেরেছি কিনা, সেই জিনিসটা আজকে আসলে আলোচনার টেবিলে এসে আমাদের আলোচনা করার সময় এসেছে। আমরা জানি যে আমাদের এই বছরের সবচেয়ে বড়
যে অর্জন যদি আমরা দেখি, আমরা জানি যে আমরা খুব বড় সড়ো হেভিওয়েট দুজন যুদ্ধ অপরাধীকে মৃত্যুদণ্ড কার্যকর করতে পেরেছি, আমরা নিজামীকে ফাঁসিতে ঝুলাতে পেরেছি, আমরা ধনেকুবের মীর কাসেম আলীকে পর্যন্ত ফাঁসিতে ঝুলাতে পেরেছি। কিন্তু তাদের যেই প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে, তাদের যে সম্পত্তি আছে, সেগুলাকে বাজেয়াপ্ত করার যে সরকারের নিয়ম কথা ছিল, সেটা কিন্তু তারা বাস্তবায়ন করতে পারে নাই। জামাত শিবির বা হেফাজতের রাজনীতিকে কিন্তু আমরা নিষিদ্ধ করতে পারি নাই। ফলে যে মৌলবাদের বা জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয় অবস্থান, সেই রাষ্ট্রীয় অবস্থানটাকে আমরা কিন্তু প্রকাশ করতে পারছি না। ফলে এই যে লক্ষ লক্ষ জামাতের ক্যাডার, শিবিরের ক্যাডাররা রয়ে গেছে, তারা কিন্তু এই জঙ্গিবাদের নামে ঢাকঢোল পিটিয়েই এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। তো আসলে মূল জায়গায় কুঠারাঘাত না করে ছোটখাটো এই আইওয়াসের ঘটনা ঘটালে একটা দুটো এমপি তো মারা পড়বেই। আচ্ছা, ধন্যবাদ আরিফ। আজাদ, যেটি আরিফ বলছিলেন সেটি হচ্ছে যে এটির মানে এই সেলিব্রেশনগুলোর মতো আরও নানান ধরনের যে স্বাভাবিক ঘটনাগুলো আমাদের জাতীয় জীবনে রয়েছে, সেই ঘটনাগুলোকে আরও বেশি স্বাভাবিকভাবে উদযাপন করতে দেওয়ার জন্য মানে যেই ফলশ্রুতিটা আমরা দেখেছি যে এর আগের উনি অনেকগুলো ইস্যুর কথা বলেছেন, যার কারণে হয়তো এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই এই জায়গাটা ধরে, সেটি হচ্ছে যে বাংলাদেশে ইংরেজি নববর্ষের মতো একটা সেলিব্রেশনের জায়গায় সেলিব্রেশনের যে ধরনটা, সেই ধরনটার সাথে আপনার কি মনে হয়, আপনার ভাবনার জায়গাটা সেলিব্রেশনের ধরনটার সাথে? এটার উদযাপনের যে ধরনটা রয়েছে, সেই আমাদের যে বাংলা নববর্ষের সাথে যে খ্রিস্টীয়, আপনি যে ইংরেজি নববর্ষ বলেছেন সেটা আসলে খ্রিস্টীয় নববর্ষ হবে। বাংলা নববর্ষ আমরা যেভাবে একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের নিজস্ব একটা ঐতিহ্যগত উপায়ে একটা পদ্ধতিতে আমরা যেভাবে উদযাপন করি, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে, কিংবা আমরা নিজেদেরকে গ্রামের বিভিন্ন সাজে যে সজ্জিত করি, আমরা আমাদের ঐতিহ্যগত বিভিন্ন যে খাদ্য গ্রহণের মধ্য দিয়ে আমরা উদযাপন করি, ইংরেজি নববর্ষর কথাটা যে বললেন যে খ্রিস্টীয় নববর্ষ, সেই খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের সেই ধরনটা কিন্তু এক না। গভীর রাতে বিকট উৎকট আতশবাজির মধ্য দিয়ে আমরা যে উদযাপনটা করি, এবং দেখা যায় যে আমরা অনেক সময় নিয়ন্ত্রণহীন হয়ে গিয়ে যে সেই বাঁধনের মতো সেই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ঘটেছিল, সেই জাতীয় ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্যই কিন্তু পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের উপরে একটা নিয়ন্ত্রণের খড়গ আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দায়ী কিন্তু মূলত কিন্তু আমরাই, কারণ পুলিশ কিন্তু এক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি প্রথমে করেনি। আমরা যখন লাগামহীন হয়ে গেলাম, বেশি বলগাহারা হয়ে গেলাম, তখন আমাদের বলগা বা আমাদের লাগামটা কিন্তু পুলিশ টেনে দিতে বাধ্য হলেন তারা। তো এক্ষেত্রে দায়ী কিন্তু আমরা। উদযাপনের ধরনটা যেহেতু আলাদা, এখানে যেহেতু উন্মাদনার পরিমাণটা একটু বেশি, এবং বাংলা নববর্ষের উদযাপনের ক্ষেত্রে আমাদের আবেগটা একটু বেশি কাজ করে, কিন্তু আমরা তখন বাঁধনহারা হই না। কিন্তু এখানে বাঁধনহারা হয়ে আমরা বাঁধনদের উপর অত্যাচার করি বলে আমাদের উপর নিয়ন্ত্রণের বাঁধনটা আরোপিত হয়ে না, যায়। বাঁধনহারা যে হই না তাও কিন্তু না, কারণ আমরা গত নববর্ষের, বাংলা নববর্ষের আগে নববর্ষের একটা ঘটনার কথা আমরা জানি। সেটা ছিল একটা বানোয়াট ঘটনা। সেটা দেখা গেছে যে সেটা আরিফ যে একটু আগে যে জামাত শিবিরের কথা বললো, সেখানে কিন্তু একটা সন্দেহ কিন্তু একাত্তর টিভিতে প্রকাশ করা হয়েছিল। সেই সন্দেহটা কি? সেই সন্দেহটা ছিল যে ৮-১০ জনের একটা গ্রুপ, ৮-১০ জনের একটা দল সুপরিকল্পিতভাবে ভুবুজেলা বাজিয়ে একটা পরিবেশ সৃষ্টি করে সুনির্দিষ্ট কোনো একজন নারীর চতুর্দিকে ঘুরপাক খেতে খেতে সেই নারীর উপরে আক্রমণ করা হতো, এবং সেই ভুবুজেলার শব্দ এতটা বেশি বাজানো হতো যেন সেই নারীর আত্মচিৎকার যেন বাইরে যেন না যায়। এইভাবে সুপরিকল্পিতভাবে কিন্তু নারীদের উপর আক্রমণ করা হয়েছিল, এবং সেটা কিন্তু সাধারণ মানুষজন কিন্তু এভাবে এতটা দুঃসাহসিক মানে এটা সবার দিক থেকে আসলে এভাবে উদ্যমতা, এটা দেখা যাচ্ছে যে একটা উগ্র গোষ্ঠী কিন্তু ওই আক্রমণটার পেছনে দায়ী ছিল। আমাদের মতো যারা সাধারণ ছেলেপেলে তারা কিন্তু এত বড় আস্পর্ধা দেখাতে পারবে না, কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্পর্শকাতর জায়গায় এভাবে এত বড় বিবস্ত্র করার মতো যে ঘটনাটা, এরকম আস্পর্ধা দেখানোর মতো সুযোগ কিন্তু আমাদের মতো ছেলেদের নেই। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি সালতামামি জায়গাটা, যেটি আমরা বলছিলাম সেটি হচ্ছে আমরা জানি যে আমরা আলোচনাটা করবো আসলে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কনটেক্সট থেকে। হ্যাঁ, ন্যাশনালি জায়গাটা আমরা যেটি বলছিলাম যে জঙ্গিবাদ নিয়ে আমাদের আলোচনাটা অনেকটা চলে এসেছে আরিফের কথায়। এছাড়া হচ্ছে আমাদের বছর জুড়ে আমরা নারীর প্রতি এক ধরনের সহিংসতা লক্ষ্য করেছি। এর ছাড়া আপনি বলেছিলেন যে আমরা মানে অনের আসার আগে বলছিলাম যে তনু হত্যা তো আছে, প্রশ্ন ফাঁসের ঘটনা আছে, নাসিরনগরের ঘটনা আছে। ইতিবাচক ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে জিতেছি। তারপর মাবিয়া আক্তার, তিনি হচ্ছে এসএ গেমসে স্বর্ণ জিতেছেন। এছাড়া হচ্ছে আমাদের সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বইমেলা কেন্দ্রিক একটা ঘটনাও তোমরা আলোচনা এসেছে, শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করার বিষয়। তো এবং ইন্টারন্যাশনাল কনটেক্সটে আমরা দেখেছি যে রাশিয়া হঠাৎ করে আবার লাইমলাইটে চলে এসেছে পরাশক্তি হতে যাচ্ছে, এবং ট্রাম্প সকল হিসাব নিকাশকে হচ্ছে এলোমেলো করে দিয়ে তিনি জিতেছেন মার্কিন নির্বাচনে। সেই জায়গা থেকে তনু হত্যা, যে নারীর প্রতি যে সহিংসতার ঘটনাটি, এইটিকে আপনি কিভাবে দেখবেন যে বছর জুড়েই নারীর প্রতি আমরা ক্রমাগত সহিংস ঘটনা ঘটতে দেখেছি? আমাদের বছর জুড়ে কিন্তু এবছর
এবছর বলি আবার যে বছরই বলি, নারীর প্রতি সহিংসতা বা নরের প্রতি সহিংসতা, কোনো ধরনের মানুষের প্রতি সহিংসতা কিন্তু কম না। কিন্তু তনু হত্যার বিষয়টি কেন আমরা আলাদাভাবে আলোচনা করছি? আলোচনা করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে তনু হত্যার ইস্যুতেই বাংলাদেশে এবছর একমাত্র সুসংগঠিত একটি আন্দোলন হয়েছে, কিন্তু সেই আন্দোলনটি ব্যর্থ হয়েছে। কিন্তু আন্দোলনটা জনমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছিল। সেনানিবাসের ভেতরে, সেনানিবাসের মতো একটা সুরক্ষিত স্পর্শকাতর জায়গায় যখন একজন মানুষ যখন খুন হয়ে গেলেন এবং সেটা যখন কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে না, তখন মানুষ ফুঁসে উঠল এবং সুসংগঠিত একটি আন্দোলন ব্যর্থ করে দেয়া হয়েছে। আমি বলবো না যে ব্যর্থ হয়েছে, ব্যর্থ করে দেয়া হয়েছে। কে ব্যর্থ করেছেন, কারা ব্যর্থ করেছেন সেদিকে না আমার যে, একটা ফোন আছে, আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সাদত ভাই ভালো আছেন? হ্যাঁ জনি ভাই। হ্যাঁ জি, আমি মোহাম্মদ মুসলিম আলী জনি, ঘাটপা ফাঁসতে খলিউপট্টি দেওয়ান বাজার চট্টগ্রাম থেকে বলছিলাম। জি জনি ভাই, কোনো প্রশ্ন? নিউজকে অসংখ্য আপনাকে ধন্যবাদ নববর্ষের জানাই। শুভেচ্ছা। সুন্দর প্রোগ্রাম। হ্যাঁ, নববর্ষের শুভেচ্ছা। আমার একটা প্রশ্ন ছিল, জি। আমি প্রশ্নটা একটু সংক্ষেপে বলে যাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, বাংলা নববর্ষ যেভাবে আমরা উদযাপন করি, তা আমরা সাধারণত ইংরেজি নববর্ষ থেকে আমাদের বাংলা নববর্ষটাকে আমার মনে হয় ইংরেজি নববর্ষ থেকে প্রাধান্যতা বেশি দেওয়া হচ্ছে। যেমন এলাকায় এলাকায় ফানুসবাজি, বিশেষ বিশেষ করে যে ধরনের মানে মানে কি বলবো আপনার, এখানে এলাকায় থাকা যাচ্ছে না এমন একটা অবস্থা। আমাদের যেটা মূলধারা থেকে কি আমরা কি একটু সরে গেছি? ধন্যবাদ জনি ভাই। এখানে আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে আপনি হয়তো জানেন যে সম্প্রতি ইউনেস্কো হচ্ছে আমাদের বাংলা নববর্ষের যে মঙ্গল শোভাযাত্রা আছে সেটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে। আমরা এই বিষয়ে একটু কথা বলে নিচ্ছি আরিফের সাথে। আরিফ, আপনি সম্ভবত জনি ভাইয়ের প্রশ্নটি শুনেছেন। আপনার কি মনে হচ্ছে যে বাংলা নববর্ষ বা ইংরেজি খ্রিস্টীয় যে নববর্ষের কথা হচ্ছে সেটা কি কোনো ধরনের কালচারাল কনফ্লিক্ট তৈরি করছে প্রায়োরিটির জায়গা থেকে, সেলিব্রেশনের প্রায়োরিটির জায়গা থেকে? তো কোনো কনফ্লিক্ট তৈরি করবে না, কারণ বাংলাদেশের মানুষ সবসময় উৎসব পছন্দ করে এসেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে কি এটাকে আমরা কতটুকু শালীন উপায়ে উদযাপন করতে পারছি সেটার উপর নির্ভর করছে Right. যে কি এই উৎসবগুলোর পরবর্তী সময়ের প্রাসঙ্গিকতা। আমি একটু যদি যুক্ত করতে পারি, আমি আসলে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আসলে নারী নিপীড়ন সম্পর্কে আমার কাছে কিছু তথ্য আছে। যেমন তনুর ব্যাপারে আমরা কথা বলছিলাম, তনু, আফসানা, আমরা জানি এই বছরের শেষের দিকে পূজা নামে একটা ছোট বাচ্চা মেয়ের উপর নিপীড়ন করা হয়েছে। Right. খাদিজার উপরে এই খাদিজা। সরকার দলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে নির্যাতন চালানো হয়েছে। এবং আমাদের নারীদের মানে সারা বছরের পত্রিকাগুলোতে হিসাব করে দেখা যায় গত 9 মাসে 512টির উপর ধর্ষণের ঘটনা ঘটেছে। তার মধ্যে 121টি হচ্ছে শিশু, যাদের বয়স হচ্ছে 5 থেকে 12 বছর। তো আমরা এই বছরে এই কাজটাতে হঠাৎ করে শিশুদের উপর নিপীড়নের মাত্রাটা একটু বেশি দেখতে পাই। কারণটা এবং কি? এটা আপনার আমার কি observation আমি দেখতে পাই, হ্যাঁ, আমার অবজারভেশন যেটা মনে হয় যে কি আমরা আমাদের দেশে ধর্ষণের একটা উপযুক্ত শাস্তি আমরা দিতে পারি না। আপনি লক্ষ্য করে দেখবেন গত 4-5 বছরে কি ধর্ষণের কারণে কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে? এই ঘটনা কিন্তু ঘটে নাই, বরং ধর্ষণের শাস্তিকে কমিয়ে দেওয়া হয়েছে, বিয়ের বয়স 18 বছর থেকে কমিয়ে দেওয়া হয়েছে, যে জিনিসটা প্রকারান্তে আসলে এই ধর্ষণের মতো ঘটনাগুলোকে আরো উৎসাহিত করে দেয়। এছাড়াও আরেকটা ব্যাপার আছে, আমাদের সাইলেন্ট ভায়োলেন্স বলে একটা জিনিস হয়, যে জিনিসটা হচ্ছে কি নিপীড়ন গুলো ভিতরে ভিতরে ঘটে, যেটা আমাদের দেশে এখন খুব অ্যালার্মিং একটা পর্যায়ে আছে, যে এই নিপীড়ন গুলোর কথা বাইরে পর্যন্ত আসতে পারে না। তো সেই জিনিসগুলোকে আমরা যখন অ্যাড্রেস করি না, আমরা যখন সরাসরি এই জিনিসগুলোকে নিয়ে যাই না, এবং যেগুলোকে আমরা নিয়ে যাই সেগুলোকে আমরা ঠিকমতো বিচারের আওতায় নিয়ে আসতে পারি না, এই সবকিছু মিলিয়ে বিচারহীনতার সংস্কৃতিটাই আসলে এই দর্শকদেরকে উস্কানি দেয়। যে কি আমি তো জানি যে ধর্ষণ করলে কি শাস্তি হবে, আমার জানা আছে, কিছু হবে না। তো মানে একটা শিথিলতার কারণে আমরা- হয়তো তাদের মধ্যে একটা বেপরোয়া ভাব চলে আসে, ইগনোর করার ব্যাপার চলে আসে। ধন্যবাদ আরিফ। সেটাই। আমরা আজাদের কাছে আবার একটু যাচ্ছি। আজাদ, আপনি যেহেতু কবি, আমরা খুব সিগনিফিকেন্ট একটা জায়গায় যাই। এই বছরে উল্লেখযোগ্য 4 জন কবির প্রয়াণ ঘটেছে। প্রয়াণ ঘটেছে। এই বিষয়ে একটু যদি বলতেন, এটি বাংলা আসলে- সাহিত্যের জন্য, কবিতার জন্য কতটা মানে অবশ্যই আমাদের জন্য শূন্যতা অপূরণীয় যে- ক্ষতি হয়ে গেছে। যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি, ভাত দে হারামজাদা তাহার না হলে মানচিত্র ছিঁড়ে খাবো, এই পংক্তিগুলো যিনি রচনা করেছিলেন রফিক আজাদ, তিনি দুর্ভিক্ষের সময়ে, সেই 70-এর দশকে আমাদের স্বাধীনতা পরবর্তী দুর্ভিক্ষের সময় তিনি এই বাক্যগুলো রচনা করেছিলেন যে ভাত দে হারামজাদা। তারপরে বঙ্গবন্ধু তাকে আহ্বান পর্যন্ত করেছিলেন, আহ্বান করে তাকে কোনো ধরনের শাস্তি না দিয়ে বরং তাকে পিঠ চাপড়ানি দিয়ে তিনি তাকে আরো Appreciate বেশি করেছেন। উৎসাহিত করেছিলেন যে তুই আরো লিখে যা। তিনি তো সবাইকে তুই বলে সম্বোধন করতেন। মার্চ মাসে তিনি চলে গেছেন। তারপরে শহীদ কাদরী, তোমাকে
অভিবাদন হে প্রিয়তমা, এই যে কবিতার রচয়িতা তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আগস্ট মাসে আমাদের শোকের মাস, এবং আমাদের এই মাসটাকে আরো বেশি শোকাতুর করে দিয়ে তিনি চলে গেছেন। তারপরে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, যাকে নিয়ে আমি এখানেই আলোচনা করতে এসেছিলাম, তিনি সেপ্টেম্বরে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এবং সবশেষে একজন তরুণী বলা যায়, আমাদের চেয়ে সামান্য একটু বয়সে বড় হবেন, মাহবুব হক শাকিল ভাই, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তিনি একজন প্রথিতযশা কবি ছিলেন। তো চারজন মিলে যে এই যে চলে গেলেন, বিশেষত রফিক আজাদ, সৈয়দ শামসুল হক এবং শহীদ কাদরী, এদের অভাব কিন্তু কখনো পূরণ হবে না। বিশেষ করে সৈয়দ শামসুল হকের কথা আমি উল্লেখ করব, যে যিনি একাধারে এত কিছু লিখতেন, আমাদের বাংলা সাহিত্যটাকে এত বেশি সমৃদ্ধ করে গেছেন, অপূর্ণীয় গানে, চলচ্চিত্রের গানে, কবিতায়, নাটকে, গীতিনাট্যে, গল্পে, অসাধারণ। উপন্যাসে, এবং আমাদের মতো আমরা যারা Unparalleled ছাপ পোষার যারা লেখক রয়েছে, আমরা যারা শুরু করেছি লেখালেখি, আমাদের জন্য তিনি মার্জিনে মন্তব্য নামে একটা হ্যাঁ, মহাকাব্যিক right. একটা বই আপনি তিনি আমাকে লিখে এটা গেছেন। ফেসবুকে হ্যাঁ, দিয়ে আমি দিয়েছেন। আপনাকে সেই হ্যাঁ, ছবিটা পর্যন্ত আমি দিয়েছেন। দিয়েছিলাম আপনাকে, আপনার মনে আছে নিশ্চয়ই, আপনি সেটা উল্লেখ করেছেন এখানে। এই যে চারজন যে চলে গেলেন, বিশেষ করে সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, শহীদ কাদরী, এদের অভাব কখনো পূরণ হবে না। এবং প্রতি বছরই এটা হচ্ছে যে প্রবীণ লেখকরা চলে যাচ্ছেন আর আমরা টিকে আছি, আমরা যারা ছাপোষা আমরা রয়েছি। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই ফিরে আসছি। প্রডিউসারের টাস্ক। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যাব ইয়েতে, চলচ্চিত্র এবং হচ্ছে স্পোর্টস, এই দুইটা। হ্যাঁ, চলচ্চিত্র, স্পোর্টস, আর ওর কাছে যাই হচ্ছে ইসে। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ ইয়াং নাইটে। আপনাদের সাথে আছি সাদাত হোসাইন, আর আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন আখতারুজ্জামান আজাদ এবং স্কাইপিতে আছেন আরিফ রহমান। আরিফ মনে হয় এইমাত্র ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমরা আলোচনাটায় যে জায়গায় ছিলাম আজাদ, সেটি হচ্ছে আমরা এতক্ষণ কিছু জাতীয় ইস্যু নিয়ে কথা বলেছি, যেটি গত বছরে খুবই আলোচিত ছিল। এবারে আমরা দুটো একটু কালচারাল জায়গায় যেতে চাই। প্রথমত হচ্ছে যে চলচ্চিত্র, আমরা এবছরে কিছু চলচ্চিত্র পেয়েছি, যে চলচ্চিত্রগুলো আমাদের চলচ্চিত্রটি যে হতাশার জায়গা ছিল সেখানে নতুন করে একটা উদ্দীপনা তৈরি করেছে। তার মধ্যে বিশেষ করে আমরা বলবো যেটি কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছে। কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা আসলে আমাদের জন্য খুব দরকার। হ্যাঁ, সেই জায়গা থেকে হচ্ছে আয়নাবাজি কমার্শিয়ালি খুবই সাকসেসফুল হয়েছে। এছাড়া একটি সিনেমা যেটি হয়তো সেভাবে কমার্শিয়ালি সাকসেসফুল হয়নি, কিন্তু সেটি তুমুল আলোচনা তুলেছে, সেটি হচ্ছে তৌকির আহমেদের অজ্ঞাতনামা। আয়নাবাজির এই সফলতা নিয়ে যদি কিছু বলতেন, আমি একটু চেষ্টা করছি। আপনি আয়নাবাজির সফলতা নিয়েই আমি শুরুটা করি। সেটা হচ্ছে যে আয়নাবাজি পরিচালক যিনি রয়েছেন অমিতাভ রেজা ভাই, তারপরে এই গল্পটা যিনি লিখেছেন গাউসুল আজম শাওন ভাই, এবং দেখা যাচ্ছে খুব যে আহামরি ধরনের গল্প, খুব যে বড় ধরনের জ্ঞানদানমূলক, এলেমদানমূলক কোনো গল্প তা কিন্তু না। সাদামাটা একটা গল্পকে তারা সাদামাটা খরচে, সাদামাটা ভাবে তারা যে নির্মাণটা করেছেন, কিন্তু একটা টুইস্ট আছে, একটা ক্লাইম্যাক্স আছে, একটা এন্ট্রি ক্লাইম্যাক্স আছে। এই বিষয়গুলো বাংলা চলচ্চিত্র যে খরায় ভোগে, সেটার একটাই কারণ, সেটা হচ্ছে যে গল্পহীনতা। মানে তারা যে একটা নতুন একটা গল্প নিয়ে এসেছেন এবং সেটা যে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, চঞ্চল চৌধুরীর যে চাঞ্চল্যকর যে অভিনয়, সেটার মাধ্যমে তিনি আমাদেরকে আমোদিত করেছেন, মোহিত করেছেন। এই কারণে আমরা কিন্তু সিনেমা হলে চলে গেছি, এবং সেই সিনেমা হল কিন্তু তিনি কিন্তু প্রথমে পাননি। কিভাবে পেয়েছেন? আমরা যখন সবাই মিলে ফেসবুকে একটা গণ অভ্যুত্থান তৈরি করলাম আয়নাবাজিকে নিয়ে, একটা সিনেমার যখন চলচ্চিত্রে গণ অভ্যুত্থান তৈরি করলাম, তখন কিন্তু বাংলাদেশের প্রত্যেক প্রেক্ষাগৃহ মালিক তারা বাধ্য হলেন আয়নাবাজিকে তাদের হলে প্রদর্শন করার জন্য। আর অজ্ঞাতনামার কথাটা যেটা বললেন, সেটা হচ্ছে যে এই যে আমরা একটা অভ্যুত্থান তৈরি করতে পারিনি, যেভাবেই হোক তৌকির ভাইয়ের সাথে হয়তো আমাদের একটা গ্যাপ আমি একটা জিনিস একটু বলতে চাই। প্রথম জিনিস হচ্ছে যেটি, যে আমরা বাংলাদেশে যে চলচ্চিত্রগুলো দেখি তাতে আসলে প্রেডিক্টেবল গল্পগুলো। আপনি জানেন যে
ফিনিশিং এ কি হতে যাচ্ছে, শেষে কি এটি হতে একটা যাচ্ছে। ব্যাপার যেখানে হচ্ছে আয়নাবাজি একটা বড় পরিবর্তনের জায়গা ছিল। নাম্বার 2 হচ্ছে যেটি বললেন যে অজ্ঞাতনামা নিয়ে আমরা সেটি করি নাই বা করতে পারিনি, অভ্যুত্থানের বিষয়টা। সেই ক্ষেত্রে আমার যেটি মনে হচ্ছে যে প্রচারণা এখনকার সময় আসলে এসে প্রচারণার বিকল্প আসলে কিছু নাই। প্রচারণার বিকল্প কোনো কিছু দুটি নেই। জিনিস, একটা হচ্ছে ধরেন আমার একটা প্রোডাক্ট আছে, আমি প্রচারণা করছি, প্রচারণা দেখে হচ্ছে আপনি ভোক্তা, আপনি সেটি কিনছেন বা আপনি সেটি ব্যবহার করছেন, ব্যবহার করার পর বলে না যে মাউথ টু মাউথ, যে আপনার মুখ থেকে মুখে হচ্ছে মুখে মুখে ছড়ানো। ছড়ানো। এখন আপনার যদি ভালো লাগে তখন কিন্তু এটি ছড়াবে, আর যদি ভালো না লাগে সেটিও ছড়াবে। অজ্ঞাতনামার জায়গাটা ছিল ওইটা, যেটি হচ্ছে যে আপনি বললেন গাউসুল আজম শাওনের কথা, তিনি হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় একটা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের Great মালিক। হ্যাঁ প্রধান। তো তিনি কিন্তু জানেন যে কিভাবে আসলে কিভাবে জিনিসটাকে হচ্ছে মার্কেটিং বিজ্ঞাপিত করতে করতে হয়। হবে। হ্যাঁ, সেটা তিনি সেই খুব জায়গাটায় ভালোভাবে এসে অজ্ঞাতনামা, এই জায়গাটা কি বলবেন মানে আসলে এখানে যে অজ্ঞাতনামার পরিচালক যে তৌকির আহমেদ ভাই, যে তিনি যে প্রচারণা ব্যাপারটা জানেন না তা কিন্তু না। তিনি কিন্তু দারুচিনি দ্বীপ ছবিটি নির্মাণ করেছিলেন, যেটি ইমপ্রেসের ব্যানারে নির্মিত হয়েছিল এবং সেটা কিন্তু একটা সুপারহিট সিনেমা ছিল। তাহলে এটা কেন হয়নি? এটা আসলে অজ্ঞাতনামা সিনেমাটা আয়নাবাজির ড্রামাডোলের মধ্যে পড়ে গিয়েছিল এবং যে কোনো কারণে হোক, আমরা ভেতরকার খবর যারা জানি, কোনো একটা অভিমানে তিনি সামান্য একটা অর্থের বিনিময়ে তিনি সিনেমাটি বিক্রি করে দিয়েছেন এবং কোনো না কোনোভাবে পাইরেসির মাধ্যমে সেটা ইউটিউবে চলে এসেছে। কিছু একটা অভিমানের জায়গা ছিল যেটাকে নিয়ে প্রকাশ্যে এখানে বলা সম্ভব নয়। সেই অভিমানের জায়গাটা থেকে তিনি প্রচার প্রচারণা ঠিকমতো করেননি এবং একটা কথা নির্লজ্জের মতোই বলে দিতে চাই, বলে দিতে পারি যে প্রচার প্রচারণার দায়ভারটা এখনকার এই যুগে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেওয়াটাই ভালো। বিশেষত যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব ইনফ্লুয়েন্সিয়াল বা প্রভাবশালী যারা লেখক রয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে, তাদের কাছে যদি কোনোভাবে কোনো একটা পণ্য, কোনো একটা চলচ্চিত্র কিংবা কোনো একটা গান বা যে কোনো একটা সৃষ্টিশীল কর্ম যদি তাদের সাথে আলোচনা করে তাদেরকে যদি ধরিয়ে দেওয়া যায়, তাদের তাদেরকে নিয়ে একটা বুঝিয়ে, ক্যাম্পেইনিং করা, তাদেরকে নিয়ে যদি একটা ক্যাম্পেইনিং করা যায়, এই কথাটা খুব স্থূল শোনাচ্ছে কিন্তু একটা সময় এটাই Effective। খুব একটা জনপ্রিয় পদ্ধতি হয়ে যাবে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা প্রভাবশালী লেখক রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এটি একটা যেমন কিন্তু সত্যি বিজ্ঞাপিত তেমনি করা হচ্ছে দর্শকদেরও তো নিজেদের জায়গা থেকে একটা দায়ভার রয়েছে। একটা দায়ভার আমি রয়েছে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখি যে বাইরের দেশের সিনেমা নিয়ে আমরা প্রচুর প্রশংসা করি, প্রচুর কথা বলি। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি ছোট একটা সিনেমা ইন্ডাস্ট্রি, কিন্তু এটি বাঁচিয়ে রাখার দায়িত্ব অবশ্যই সবচেয়ে বড় দায়িত্বটা দর্শকদের নেওয়া উচিত। সেই জায়গা থেকে আমরা জানি যে সিনেমা একটা শিল্প, কিন্তু শিল্পকে কিন্তু অন্য কোনোভাবে পণ্য হয়ে উঠতে হয়, পণ্য না হয়ে সেখানে উঠলে- আমার ছোট্ট একটা কথা যুক্ত করার আছে, সেটা হচ্ছে যে আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে অসংখ্য জনকে দেখেছি যারা ইউটিউবে অজ্ঞাতনামা দেখার পরে তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই মর্মে যে আমি কিছু টাকা, যে টাকাটা দিয়ে আমি টিকিটটা টিকিটটা দিতে কিনতাম চাই, সেই টিকিটটা টাকাটা আমি তৌকির আহমেদের কাছে পৌঁছে দিতে চাই। দিতে এই যে সামান্য কয়েকটি স্ট্যাটাস আমি দেখেছি, তাতেই আমি সন্তুষ্টি প্রকাশ করছি। একটা জায়গায় আমার শুধু একটু আফসোসের জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে যে প্রযোজকরা একটা চলচ্চিত্রের পেছনে, নির্মাণের পেছনে যত টাকা লগ্নি করেন, প্রচারণার পেছনে এর 1% টাকাও তারা লগ্নি করেন না। করতে চান না। প্রচারণার পেছনে কিছু টাকা খরচ করতে হবে। ছোট মুখেই বড় কথা বলে রাখলাম। আচ্ছা, আমরা এখনো আরিফের সাথে কানেক্ট হতে পারছি না, কানেক্টেড আমরা আলোচনায় এই জায়গাটা চলে আসছি একটু খেলা নিয়ে। হ্যাঁ, সেটি হচ্ছে যে টেস্ট আমরা দেখেছি এবার ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ দেশের মাটিতে জিতে গেছি আমরা। জিতে গেছে। তো বছরব্যাপী স্পোর্টসে, বিশেষ করে আমরা তো স্পোর্টস বলতে এখন বাংলাদেশ ক্রিকেটটাই হয়ে গেছে ক্রিকেটটাই mainstream। বুঝি। কি মনে হচ্ছে স্পোর্টসে বাংলাদেশের প্রাপ্তি এবং অপ্রাপ্তির জায়গাটা বছর জুড়ে? টেস্ট ম্যাচটা নিয়ে একটু বলি। আমাদের আপনার আমার শৈশব কি ছিল? আপনার আমার শৈশব ছিল বাংলাদেশের যখনই খেলা হতো সম্মানজনক পরাজয় হবে, সম্মানজনক পরাজয় হবে, এই মানসিকতা নিয়ে আমরা আগাতাম। আমরা যে কতটা ঠাট্টা, তুচ্ছ, তাচ্ছিল্য ইত্যাদির শিকার হয়েছি। হ্যাঁ। এমনকি বিদেশি ক্রিকেটারদের কখনো কখনো বলেছেন যে আমার স্ত্রীকে দিয়ে যদি বোলিং হ্যাঁ, করাতাম তাহলেও বাংলাদেশ আর হেরে যেত। দাদিকে দিয়ে বলেছেন। আমার দাদাকে দিয়ে, মাকে দিয়ে, ইত্যাদি দিয়ে বিভিন্ন আত্মীয় স্বজনের নাম উল্লেখ করে তারা এসব কথা বলতেন। এবং বাংলাদেশ যখন টেস্ট ম্যাচ যখন খেলতে নামতো তখন আমরা সবসময় সর্বান্তকরণ ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম আমরা যেন ইনিংস পরাজয়টা যাতে এড়াতে পারি। এভাবে আমরা দেখতাম যে প্রতিটা ম্যাচের শেষে আমাদের অধিনায়ক নতমস্তকে অবনত চিত্তে নানান রকমের ধারাভাষ্যকারদের টিকা, টিপ্পনী ইত্যাদি সহ্য করে আসতেন। যে ইংল্যান্ডের মাটিতে আমরা যখন খেলতে গেছিলাম, ইংল্যান্ড বলেছিল একদিনের মধ্যে আমাদেরকে দুবার অল আউট করে একদিনের মধ্যে আমাদেরকে ইনিংস পরাজিত করবে। সেই ইংল্যান্ড, সেই দাম্ভিক ইংল্যান্ড, তাদের দম্ভ চূর্ণ হয়েছে এই বাংলাদেশের মাটিতে। কিন্তু বছরের শেষে বছর জুড়ে আমাদের সফলতা একটা জিনিস যেটি আমরা সব সময় শুনি যে উপমহাদেশের দলগুলো দেশের মাটিতে হচ্ছে বেড়াল, যখন বাঘ, এবং বিদেশের মাটিতে গেলে হচ্ছে বেড়াল। সেটি হচ্ছে যে আমরা শেষ মুহূর্তে এসে দেখলাম যে নিউজিল্যান্ডে গিয়ে আমরা খুব যাচ্ছে তাই ভাবে ক্রিকেট খেলে, এই যে আমরা কিন্তু এটা ভাইস ভার্সাও বলতে পারি। ওরাও এখানে এসে ওরাও হচ্ছে কিন্তু এখানে এসে কিন্তু বেড়াল, ছুঁচো, ইঁদুর ইত্যাদি বিভিন্ন কিছু হয়ে যায়। ওয়েল, এটা আমরা বলতে পারি। এবার একটু ইন্টারন্যাশনাল পলিটিক্স এর দিকে কনসেন্ট্রেট করি। সেটি হচ্ছে, আপনি একজন কবি কিন্তু আজকে আপনাকে সব বিষয়ে আচ্ছা, কথা বলতে হচ্ছে। সেটি হচ্ছে দুটি বিষয়ে আমরা এখানে উত্থাপন করতে চাই। প্রথমটি একটু বলে নিই সিরিয়া ইস্যুতে।
সেটি হচ্ছে যে ওয়ার্ল্ড পলিটিক্সের একটা বড় জায়গার কেন্দ্রবিন্দু ছিল সিরিয়া এখন গত সিরিয়া 5-6 বছর ধরে। হয়ে গেছে সেটা। সেই জায়গাটিতে ইউএস এর যে বলয়টা, সেই বলয়টি কিন্তু বলা যায় যে টোটালি পরাস্ত হয়েছে রাশিয়ার পলিটিক্সের কাছে। রাশিয়া হঠাৎ করে পরাশক্তি হিসেবে যে মানে আবার তাদের নতুন করে তাদের উদয় জিনিসটাকে মানে, এবং সেটি হচ্ছে যে পুতিনের অধিনায়কত্বে। এই উত্থানটাকে দুইটা ভাবে দেখা যায়। আসলে সিরিয়ায় আমেরিকার অবস্থানটা কি ছিল? সিরিয়ায় আমেরিকার অবস্থানটা ছিল যে সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, আর ওদিক ছিল যে হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো টাইপের। সিরিয়ায় যে আইসিসের যে মূল উত্থানটা, সে আইসিসের অর্থায়ন কোন রাষ্ট্র করতো? আমরা খুব সুস্পষ্টভাবে বিভিন্ন জায়গায় দেখতে পাই যে আমরা জেনেও আমরা কোনো কিছু করতে পারি না বা বলতে পারি না, সেটা হচ্ছে যে আমেরিকার একটা অর্থায়নে আইসিসি উত্থান হয়েছিল সিরিয়ায়, এবং সেটাকে উত্থানও তারা ঘটিয়েছেন এবং পতনও তারা যে ঘটাতে চাচ্ছিলেন, যে তারা যে বরের ঘরের পিসি কনের ঘরের মাসি দুটোই তারা যে সাজার চেষ্টা করেছিলেন, সেটাকে কিন্তু এক হাতে ওখানে কিন্তু বিদীর্ণ করে দিয়েছে আইসিসকে রাশিয়া। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে রাশিয়ার যে একটা পতনোন্মুখ অবস্থা বিশ্ব রাজনীতিতে ছিল, ওই এক আইসিস এবং সিরিয়াকে কেন্দ্র করে তাদের শেয়ার বাজারে তাদের সূচক কিন্তু অনেক ঊর্ধ্বে উঠে গেছে। সেক্ষেত্রে বলা যায় যে পুতিন ওয়ার্ল্ড পলিটিক্সে মানে পুরো পৃথিবীর রাজনীতিতে একটা বড় ধরনের ক্রীড়নকের ভূমিকা পালন করছেন আসলে এই মুহূর্তে। আচ্ছা, এবারে যেটি হচ্ছে যে যেটি আমরা টার্কি আর একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। যেমন টার্কি কিন্তু একটা সময় ইউএস এর সাথে এই সিরিয়া ইস্যুতে খুব দহরম মহরম একটা সম্পর্ক ছিল, রাশিয়ার সাথে খুব খারাপ সম্পর্ক। মনে আছে কিনা আপনার গত বছরে ঠিক এই সময় রাশিয়ার এখন তুরস্কের ভেতরে চলে গিয়ে যখন রাশিয়া যখন আক্রমণগুলো করছে, তখন তুরস্ক বা অন্যান্য রাষ্ট্রগুলো শিক্ষা পাচ্ছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, একটা গুজব বাজারে কিন্তু প্রচলিত রয়ে গেছে যে ট্রাম্পের বিজয়ের পেছনে রাশিয়ার ভূমিকা রয়েছে। যেখানে আমেরিকার পদানত ছিল রাশিয়া কিছুদিন আগে, বা পদানত করে রাখার আমেরিকা চেষ্টা করেছিল, সেখানে খোদ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনেই রাশিয়ার গোয়েন্দা সংস্থার ভূমিকা। এক্ষেত্রে কিন্তু আমাদের একটা খুশির বিষয় আছে যে পৃথিবীতে সমশক্তির দুটো রাষ্ট্রের উত্থান ঘটলে আমরা ভালো থাকতে পারবো। আপনার কি মনে হয়, আমরা যেহেতু প্রাসঙ্গিকভাবে চলে এলো ইউএস এর প্রেসিডেন্ট নির্বাচনটা, সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে এটি কি শুধুমাত্র যেটি আপনি বললেন যে আমরা এখন অনেকেই বলছে যে এটির পেছনে রাশিয়ার একটা ভূমিকা ছিল, তারপর হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল, নানান কথা হচ্ছে যে হ্যাকিং করা হয়েছে, কিন্তু কি মনে হয় এটি কি আসলে আমেরিকার জনগণের ভোট প্রদানের মাধ্যমে মতামত প্রকাশ ছিল না ট্রাম্পের পক্ষে? এখন ব্যাপার হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে শুধু বাংলাদেশে হয় তা কিন্তু নয়। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচন প্রকৌশল বিশ্বের যে কোনো রাষ্ট্রেই ঘটতে পারে। এখন আমেরিকার জনগণের ভোটে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন। এর পেছনে কারসাজি হোক, স্থূল কারচুপি হোক, আর সূক্ষ্ম কারচুপি হোক, বা অন্য আর যে কোনো ধরনের কারিগরি হোক, রাশিয়ার কোনো ভূমিকা আছে কি নেই আমাদের মতো সাধারণ মানুষদের বোঝার কোনো উপায় নেই। কিন্তু এতটুকু তো সত্য, যা কিছু রটে তা কিছু, তার কিছু না কিছু তো বটে। কেমন হবে 30 সেকেন্ডের মধ্যে ট্রাম্পের পৃথিবীটা কেমন হবে? আমরা যতটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা যেরকম নানান রকমের অভিযোগ আমরা তুলেছিলাম, সেগুলো কিন্তু পরবর্তীতে বাস্তবায়িত হয়নি। রাশিয়া আমেরিকার ট্রাম্প ক্ষমতায় এলে একে বের করে দিবেন, ওকে বের করে দিবেন, এই সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দিবেন, আমি মনে করি না এইসব কোনো কিছু ঘটবে। এটা নির্বাচনী স্টান্টবাজি ছিল। বাস্তবে তিনি নরেন্দ্র মোদীর মতো আবার ভদ্র হয়ে যাবেন। ওয়েল আজাদ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। ছোট্ট করে 2017-তে কেমন বাংলাদেশ চাই? কেমন বাংলাদেশ চাই? মত প্রকাশের অবাধ স্বাধীনতা চাই। কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ, কোনো কিছুকে আদালতের মাধ্যমে কিংবা ধারালো অস্ত্রের মাধ্যমে কোনো মানুষের মতামতকে রুদ্ধ করে দেওয়ার যে একটা অপসংস্কৃতি আমাদের দেশে বেশ কয়েক বছর ধরে তৈরি হয়েছে, সেই ব্যাপারটা আমাদের দেশ থেকে অপসারিত হোক। নারী নির্যাতন, খুন, ধর্ষণ, রাহাজানি যতটা সম্ভব কম করা হোক। প্রশ্ন ফাঁস রোধ করা হোক। এবং এই জিপিএ পদ্ধতি চালুর পরে যে ঘরে ঘরে একটি ঘর একটি জিপিএ 5G পদ্ধতি, বাদ যাবে না কোনো শিশু, বাদ যাবে না কোনো শিশু, প্রত্যেকটা শিশুই একটা করে জিপিএ 5 পাবে। তাদের পরীক্ষার আগের রাতে তাদের হাতে যে প্রশ্ন তুলে দেওয়ার যে একটা অপসংস্কৃতি তৈরি হয়েছে, ফটোকপির দোকানে যে বিভিন্ন প্রশ্নপত্র পাওয়া যায়, এটা বন্ধ হোক। একটি বাড়ি একটি খামারের মতো এই যে জিপিএ 5 যে বিলি করা হচ্ছে, বন্টন করা হচ্ছে, ফেলের উপযোগী একজন শিক্ষার্থী যে জিপিএ 5 পেয়ে যে উল্টো তার জীবনটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এই সংস্কৃতিতে বন্ধ হোক। এবং সর্বোপরি আমাদের যে সাংস্কৃতিক জগতে একটা বিতর্ক চলছে যে বহির্বিশ্বের ছবি আমাদের দেশে চলবে কিনা, এটার একটা নিরসন হোক। শিক্ষাঙ্গনে বেশ কিছু অস্থিরতা চলছে, কিছু ছাত্র সংগঠন, আমি নাম উল্লেখ না করেই বলতে চাই যে বিভিন্ন ছাত্র সংগঠনের কারণে আমাদের এই এক বছরে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, তাদের পাঠদান বন্ধ হয়ে গিয়েছিল। শিক্ষার্থীদের মধ্যে একটা শিক্ষার্থী সুলভ তাদের আচরণ ফিরে আসুক। শহীদ প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছিলেন যে সকলের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক।
শুভবুদ্ধি আপনার মাঝে, আমার মাঝে, আমাদের সবার মাঝে আসুক, আমরা পরমত সহিষ্ণু হই, এই প্রত্যাশাটাই সবচেয়ে বেশি পরিমাণে আমি 2017 সালের জন্য করব। ধন্যবাদ আজাদ। আমরা একটু দুঃখ প্রকাশ করছি, সেটা হচ্ছে আমরা বারবার চেষ্টা করছিলাম, বাট আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে বা নেটওয়ার্কের কারণে আমরা কানেক্ট করতে পারছিলাম না আরিফকেও ধন্যবাদ জানাচ্ছি আর সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা এতক্ষণ অনুষ্ঠান দেখছেন তাদেরকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।